আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুরাদ মালেক, অর্থোপেডিক সার্জন। আমি আপনাদের অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে গত কিছুদিন আমি ফ্র্যাকচার করানো হয়েছে। আজকে আমি শুরু করব আপনাদের অর্থোপেডিক্স পার্ট, দ্যাট মিনস হচ্ছে নন ট্রমাটিক যে অংশটুকু আছে অর্থোপেডিক সার্জারিতে, সেটা। তার মধ্যে আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বোন টিউমার। এটা অনেকের কাছে কঠিন মনে হয়, আন্ডার গ্রাজুয়েটে বিশেষ করে, কিন্তু এটা আপনাকে জানতেই হবে। কারণ অর্থোপেডিক্সে আপনাকে পাশ করতে হলে বোন টিউমার জানতেই হবে। একটু সময় দিচ্ছি, আপনারা খাতা কলম নিয়ে বসবেন আশা করি, এবং বোন টিউমার আপনারা যদি এখান থেকে শিখতে চান তাহলে আশা করি আপনারা শিখতে পারবেন। আমি আগে ক্লাস নিতাম শনিবার সকালে, এখন সেটা চলে আসছে রোববার রাত্রে। আশা করি রাত্রের সময়টাতে আপনারা ফ্রি থাকেন এবং এর থেকে আপনারা ক্লাসগুলো যদি উপভোগ করতে পারেন অনেক উপকৃত হবেন আশা করি। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি বোন টিউমার। দেখুন, আমি টিউমার সম্পর্কে বেসিক একটু জাস্ট যেটুকু দরকার সেটুকু বলবো, খুব বেশি যাব না। টিউমারের একটা ডেফিনেশন আছে, শুনুন। এটা আপনাদের জন্য মুখস্থ করতে হবে না, তবে আমি একটু বলছি, আপনারা শুনে রাখুন। টিউমারের ডেফিনেশন হলো, টিউমার ইজ অ্যান অ্যাবনর্মাল মাস অফ টিস্যু the growth of which exceeds and is uncoordinated with that of the normal tissue and persists in the same excessive manner after cessation of the stimulus which evoked that change. দেখেন, এত বড় একটা ডেফিনেশন হয়তো কিছুই বোঝা যায়নি, আমি আবার ভেঙে ভেঙে বলছি তাহলে আপনারা বুঝবেন। দেখুন, আপনার শরীরে একটা টিউমার এসে, ধরেন হাতের মধ্যে একটা টিউমার এসে, তার মানে এটা কিন্তু আপনার একটা নর্মাল টিস্যু না, এটা হলো একটা অ্যাবনর্মাল মাস অফ টিস্যু। আপনার হাতের এখানে ফুলে গেছে, একটা টিউমার এসে, তাহলে এটা কি জিনিস? একটা অ্যাবনর্মাল মাস অফ টিস্যু। দেখুন, এটার গ্রোথ কিন্তু আপনার নর্মাল গ্রোথের মতো না, তার চেয়ে বেশি। এজন্য বলা হচ্ছে দ্য গ্রোথ অফ হুইচ অ্যাক্সিডস, মানে অতিরিক্ত গ্রোথ। তাহলে দেখুন, এই টিউমারের যে সেলগুলো সেগুলো দেখতে কিন্তু নর্মাল সেলের মতো হবে না। এই জন্য এটাকে বলা হয়েছে, মানে নর্মাল সেলের সাথে কোনো কোঅর্ডিনেশন নাই, আনকোঅর্ডিনেটেড উইথ দ্যাট অফ দ্য নর্মাল টিস্যু। তাহলে দেখেন, এই তিনটা শব্দই আমি বলছি প্রথমে। টিউমার ইজ অ্যান অ্যাবনর্মাল মাস অফ টিস্যু, তাহলে এই মাসটা কি আপনার একটা অ্যাবনর্মাল, এবং এটার গ্রোথটা কি নর্মালের চেয়ে বেশি। দ্য গ্রোথ অফ হুইচ অ্যাক্সিডস, অতিরিক্ত গ্রোথ, অ্যান্ড আনকোঅর্ডিনেটেড উইথ দ্যাট অফ দ্য নর্মাল টিস্যু, এবং নর্মাল টিস্যুর সাথে এটার কোনো মিল থাকবে না। তাহলে এইটুকু আমার মনে হয় যে ক্লিয়ার। তারপরে কি, এই টিউমারটা ধরেন যে কারণে হয়েছে, ধরেন এই টিউমারটা আমি ধরে নিলাম রেডিয়েশনের কারণে হয়েছে, তাহলে আপনি রেডিয়েশনটাকে বন্ধ করে দিচ্ছেন, মানে কারণটাকে অফ করে দিচ্ছেন, তাহলে কি টিউমার বন্ধ হবে? না, টিউমার বন্ধ হবে না, টিউমার আগের মতোই চলতে থাকবে, মানে আগের মতো এটার গ্রোথ হইতে থাকবে। তাহলে শেষ অংশটি হলো ইজ পারসিস্ট ইন দ্য সেম এক্সেসিভ ম্যানার, মানে এটা আগের মতোই পারসিস্ট করতে থাকবে আফটার সিজেশন অফ দ্য স্টিমুলাস হুইচ ইভোক দ্যাট চেঞ্জ। যেই কারণে এই চেঞ্জটা হয়েছিল ওই কারণটাকে আপনি বন্ধ করে দেওয়ার পরেও এটা আগের মতো চলতে থাকবে। তাহলে দেখুন, আবার টিউমারের পুরো সংজ্ঞাটা আবার আমি বলছি, আমি অনেকদিন আগে পড়ছি। টিউমার ইজ অ্যান অ্যাবনর্মাল মাস অফ টিস্যু দ্য গ্রোথ অফ হুইচ অ্যাক্সিস and is uncoordinated with that of the normal tissue and persist in the same excessive manner after cessation of the stimulus which evoked that change. প্রত্যেকটা জিনিসেরই এক একটা এক্সপ্লেনেশন আছে। তাহলে দেখেন, এখানে একটা টিউমার হয়েছে, মানে একটা মাস হয়েছে আপনার, এটা কিন্তু নর্মাল, এটা একটা অ্যাবনর্মাল, আপনার শরীরের সাথে এটা সঙ্গতি নেই, অ্যাবনর্মাল মাস অফ টিস্যু, এটার গ্রোথ নর্মালের চেয়ে বেশি, তার মানে কি অ্যাক্সিডস, অ্যান্ড নর্মাল টিস্যুর সাথে এটার কোনো মিল নাই, তার মানে কি আনকোঅর্ডিনেটেড উইথ দ্যাট অফ দ্য নর্মাল টিস্যু। তারপরে লাস্টের অংশটুকু আমি কি বললাম, যে যেই কারণে টিউমারটা হয়েছে, তার কারণটা বন্ধ করে দিলেও কিন্তু টিউমার বন্ধ হবে না, এটা আগের মতোই চলতে থাকবে। তাহলে পুরো ডেফিনেশনটা আমি একসাথে যদি মিলাই, তাহলে ডেফিনেশনটা হয় কি, দ্য টিউমার ইজ অ্যান অ্যাবনর্মাল মাস অফ টিস্যু। এটা কী ধরনের মাস? একটা অ্যাবনর্মাল মাস অফ টিস্যু
দ্য গ্রোথ অফ হুইচ অ্যাক্সিডস, এটার গ্রোথটা কি অনেক বেশি, অ্যান্ড ইজ আনকোঅর্ডিনেটেড উইথ দ্যাট অফ দ্য নর্মাল টিস্যু, মানে কি নর্মাল টিস্যুর সাথে এটার কোনো মিল নাই, অ্যান্ড পারসিস্ট ইন দ্য সেম এক্সেসিভ ম্যানার আফটার সিজেশন অফ দ্য স্টিমুলাস হুইচ ইভোক দ্যাট চেঞ্জ। যে এই চেঞ্জটা করছিল সেই কারণটাকে আপনার বন্ধ করে দিলেও কিন্তু টিউমার আগের মতোই চলতে থাকবে। যাক, এই ডেফিনেশন আপনাদের নট নেসেসারি, খুব মুখস্থ করতে হবে না। এখন দেখুন টিউমারের বেসিক যে জিনিসগুলো, আমরা সাধারণত যে জিনিসটা আপনাদের বলতে চাচ্ছি, আমরা বোন টিউমার পড়াবো। তার আগে আমি আরেকটু জিনিস বলি। টিউমার জানেন আপনারা বিনাইন মেলিগনেন্ট হয়। বিনাইন টিউমার সাধারণত ওমা দ্বারা শেষ হয়, এগুলো আপনারা প্যাথোলজিতে পড়ে আসছেন, যেমন লাইপোমা, ফাইব্রোমা। কিছু ব্যতিক্রমে আছে, যেমন গ্লায়োমা, এটা কিন্তু মেলিগনেন্ট বাট ইটস ইটস বাই ওমা। জাস্ট একটু জেনে রাখুন যে বিনাইন টিউমারগুলো শেষ হয় ওমা দ্বারা, আর মেলিগনেন্ট টিউমারগুলো শেষ হয় কী দ্বারা? যদি এটা এপিথেলিয়াল অরিজিন হয় তাহলে এটা শেষ হয় কার্সিনোমা দ্বারা, যেমন ব্রেস্ট কার্সিনোমা, থাইরয়েড কার্সিনোমা। আর যদি এটা কানেকটিভ টিস্যু অরিজিন হয় তাহলে এটা শেষ হয় সার্কোমা দ্বারা, যেমন অস্টিওসার্কোমা, কন্ডোসার্কোমা। তাহলে আবার দেখুন, বিনাইন হলে শেষ হয় ওমা দ্বারা, আর মেলিগনেন্ট হলে যদি এপিথেলিয়াল অরিজিন হয় তাহলে সার্কোমা, আর যদি কানেকটিভ টিস্যু অরিজিন হয় তাহলে সেটাকে আমরা বলি, যদি এপিথেলিয়াল অরিজিন হয় সেটাকে বলি কার্সিনোমা, আর যদি কানেকটিভ টিস্যু অরিজিন হয় সেটাকে আমরা বলি সার্কোমা। তাহলে আবার দেখুন, বিনাইন হলে আমরা শেষ করি ওমা দ্বারা, আর মেলিগনেন্ট হইলে যদি এটা এপিথেলিয়াল অরিজিন হয় তাহলে কার্সিনোমা, আর যদি কানেকটিভ টিস্যু অরিজিন হয় তাহলে আমরা বলি সার্কোমা। তাহলে দেখুন, আমরা পড়ব বোন টিউমার, যেটাতে আমরা এখন হাইলাইট করব। তাহলে বোন টিউমার হলো কানেকটিভ, বোন হলো কানেকটিভ টিস্যু। তাহলে এটার যে মেলিগনেন্টগুলো হবে সেগুলো সবগুলোই হবে আপনার সার্কোমা। জাস্ট এই জিনিসটুকু বলার জন্য আমি এতটুকু এক্সপ্লেন করলাম। তাহলে বোন যেহেতু কানেকটিভ টিস্যু, তার মানে এটার যে মেলিগনেন্ট টিউমারগুলো হবে সেগুলো সবগুলোই হবে কি সার্কোমা। এখন দেখুন বোন টিউমার, বোন টিউমারের ক্লাসিফিকেশন, এটা পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা লিখে কিন্তু ভুল লিখে। বোন টিউমার যদি ক্লাসিফিকেশন আছে, ফার্স্টে আপনাকে বলতে হবে প্রাইমারি, সেকেন্ডারি। প্রাইমারি বোন টিউমার, সেকেন্ডারি বোন টিউমার। প্রাইমারি বোন টিউমার মিন্স যেটা বোনসের থেকেই তৈরি হয়েছে টিউমার, সেটাকে বলা হচ্ছে প্রাইমারি বোন টিউমার। আর সেকেন্ডারি বোন টিউমার আপনারা সবাই জানেন, এটা হলো মেটাস্টেটিক বোন টিউমার। দ্যাট মিন্স অন্য একটা জায়গা থেকে টিউমারটা বোনসে এসে ডিপোজিশন হয়েছে, এগুলো আপনারা সবাই জানার কথা। তার মানে বোনসে সেকেন্ডারি ডিপোজিশন হয়েছে, ধরেন যে থাইরয়েডে হয়েছে, ওই টিউমারটা মেটাস্টেসিস হয়ে বোনসে আসছে, সেটা হলো সেকেন্ডারি বোন টিউমার। তাহলে আবার শুনুন মনোযোগ দেওয়া, প্রাইমারি বোন টিউমার, সেকেন্ডারি বোন টিউমার। আপনাদের পরীক্ষায় প্রায় সময় ধরা হয় কমনেস্ট বোন টিউমার কি, তখন আপনারা এক একটা টিউমারের নাম বলতে থাকেন, অস্টিওসার্কোমা, অস্টিওকন্ড্রোম ইত্যাদি ইত্যাদি। শুনে রাখুন, সবচেয়ে কমনেস্ট বোন টিউমার হলো সেকেন্ডারি বোন টিউমার। এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষায় ভুল করে। আমি আবারও বলছি, কমনেস্ট বোন টিউমার হলো সেকেন্ডারি বোন টিউমার। তাহলে আপনারা পরীক্ষা হলে আসলে লিখে ফেলেন বিনাইন বোন টিউমার, মেলিগন্যান্ট বোন টিউমার। আপনারা কিন্তু সেকেন্ডারি লিখেনই না। তাহলে আপনি দেখেন সবচেয়ে কমনেস্ট হলো সেকেন্ডারি বোন টিউমার। এটা যদি পরীক্ষা না লিখেন তাহলে তো আপনার অলরেডি 50% মার্ক এভাবেই কাটা চলে যাবে। তাহলে বোন টিউমারের যদি ক্লাসিফিকেশন আসে তাহলে আসবে প্রাইমারি বোন টিউমার, সেকেন্ডারি বোন টিউমার। সেকেন্ডারি বোন টিউমার হলো কমনেস্ট বোন টিউমার। আমি প্রাইমারিতে পড়ে আসছি, একটু সেকেন্ডারিটা বলে নিই। এই যে কমনেস্ট বোন টিউমার হলো সেকেন্ডারি বোন টিউমার। কোথা কোথা থেকে আসে এটা পরীক্ষা একদম খুব ইনভ্যারিয়েবলি ধরা হয় যে বোনসে সাধারণত কোন কোন মেলিগনেন্ট টিউমারগুলো ডিপোজিশন হয়। আমি দেখাচ্ছি, দেখেন উপর থেকে নিচ পর্যন্ত। থাইরয়েড, প্রথমে থাইরয়েড, তারপরে নিচে নামুন ব্রেস্ট, ব্রেস্টের নিচে আছে লাংস, তারপর আরের নিচে নামুন কিডনি, তারপরে প্রোস্টেট। এই 5টা বলতে পারলে আপনার পরীক্ষা পাশ করে যাবেন। তাহলে কী কী বললাম আমি? কোথা কোথা থেকে সেকেন্ডারি বোন টিউমার আসে? কমনের সাইট হলো থাইরয়েড গ্ল্যান্ড, ব্রেস্ট, লাংস, কিডনি অ্যান্ড প্রোস্টেট। তাহলে আবার বলছি, বোন টিউমার দুই ধরনের, প্রাইমারি বোন টিউমার, সেকেন্ডারি বোন টিউমার। সেকেন্ডারি বোন টিউমার হলো কমনেস্ট বোন টিউমার,
সেকেন্ডারি বোন টিউমারে কোন কোন টিউমার থেকে আসতে পারে? থাইরয়েড ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার, রেনাল সেল কার্সিনোমা, প্রোস্টেট কার্সিনোমা। এগুলো হলো কমনের সাইট ফর সেকেন্ডারিজ। বোনসের সেকেন্ডারিসের এগুলো হলো কমন প্রাইমারি সাইট, কোন কোন জায়গা থেকে বোনসে মেটাস্টেসিস হয়। তাহলে আবার বলছি দেখুন, থাইরয়েড কার্সিনোমা, ব্রেস্ট কার্সিনোমা, লাং কার্সিনোমা যেটাকে আমরা বলি ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, রেনাল সেল কার্সিনোমা, আর হলো প্রোস্টেট কার্সিনোমা। এই কয়টা জায়গায় যদি টিউমার হয় তাহলে সবচেয়ে বোনসে মেটাস্টেসিস বেশি হয় এগুলো থেকে। কী কী জায়গা থেকে? থাইরয়েড, ব্রেস্ট, লাংস, কিডনি এবং প্রোস্টেট। তাহলে সেকেন্ডারি আমার মোটামুটি এখানেই শেষ। এবার আসে প্রাইমারি। এই প্রাইমারি বোন টিউমারকে আমরা আবার, প্রাইমারি বোন টিউমার মানে বোন থেকেই এই টিউমারটার অরিজিন। প্রাইমারি বোন টিউমার আবার দুই ধরনের, বিনাইন এবং মেলিগন্যান্ট। বিনাইন এবং মেলিগন্যান্ট। তাহলে খাতায় আপনারা দুটো ভাগ করে ফেলবেন যে প্রাইমারি বোন টিউমার দুই ধরনের, এক পাশে বিনাইন আর এক পাশে মেলিগন্যান্ট। এখন দেখুন বোনসের মধ্যে কী কী টিস্যু আছে। একটা হাড় যদি পরিপূর্ণভাবে আমি বলতে চাই তাহলে কী কী জিনিস আছে সেটা খুব মনোযোগ দিয়ে শুনলে আপনার ক্লাসিফিকেশনটা খুব ইজি হয়ে যাবে। দেখেন, বোনস আছে, কার্টিলেজ আছে, বোন মেরু আছে, নার্ভ আছে, ভেসেল আছে, ফ্যাট আছে। তাহলে আবার দেখুন আমি কি কি বললাম, একটা বোনসের মধ্যে কি কি জিনিস আছে। বোনস আছে, কার্টিলেজ আছে, নার্ভ আছে, ভেসেল আছে, ফ্যাট আছে, বোন মেরু আছে। প্রথম তিনটা বলে ফেলবেন, বোনস, কার্টিলেজ, বোন মেরু। তারপরে নার্ভ টিস্যু, ফ্যাট টিস্যু, ফাইব্রাস টিস্যু। আরেকটা আমরা বলি আননোন অরিজিন, মানে যে কোন সেল থেকে যে বোন টিউমারটা হয় সেটার কোনো অরিজিন জানা যায়নি, সেটা হলো আননোন অরিজিন। তাহলে দেখুন আমি এই জিনিসগুলো আগে মনে রাখবেন যে একটা বোনসের কী কী জিনিস থাকে। একটা বোনসের মধ্যে বোন থাকে, কার্টিলেজ থাকে, বোন মেরু থাকে, তারপরে কি বললাম, নার্ভ থাকে, ভেসেল থাকে, ফ্যাট থাকে, ফাইব্রাস টিস্যু থাকে, আর বললাম যে আননোন অরিজিন। তাহলে দেখুন আমরা এখন ভাগ করে ফেলবো যে প্রাইমারি বোন টিউমার দুই ধরনের, একটা বিনাইন, একটা মেলিগন্যান্ট। তাহলে প্রথমে এই পাশে লাগবেন অরিজিন, তারপরে বিনাইন, তারপরে মেলিগন্যান্ট। যদি বোন অরিজিন, আমি যে টিস্যুগুলো বললাম এগুলোতে এখন ভাগ করবো। বনি অরিজিন যদি বলি তাহলে এর বিনাইন হলো অস্টিওমা। তাহলে বনি অরিজিন বা বোন অরিজিন হলো অস্টিওমা, বিনাইন। যেহেতু বিনাইনগুলো আমি আগেই বলছি ওমা দ্বারা শেষ হয়, তাহলে কী হবে, অস্টিওমা। আরেকটা আছে অস্টিওয়েড, অস্টিওমা। তাহলে দেখুন এই বনি অরিজিন, বিনাইন হলো অস্টিওমা, একটা করে মনে রাখুন। তাহলে মেলিগন্যান্ট আমি আগেই বলছি যেহেতু বোন কানেকটিভ টিস্যু এগুলো সব সার্কোমা হয়ে যাবে। তাহলে মেলিগন্যান্টটা কী হবে, অস্টিও সার্কোমা, অস্টিও সার্কোমা। তাহলে দেখুন বোন টিউমারের বিনাইন এবং মেলিগন্যান্ট। বনি অরিজিন, বিনাইন কি, অস্টিওমা, মেলিগন্যান্ট কি, অস্টিওসার্কোমা। এবার আসি আমরা কার্টিলেজ অরিজিন। তাহলে কার্টিলেজে কী হবে, খুব সহজ, কন্ড্রোমা। আরও আছে অস্টিওকন্ড্রোমা। তাহলে মেলিগন্যান্ট কী হবে, কন্ড্রোসার্কোমা। দেখেন খুব সহজ। তারপরে কি বলছিলাম আমি, বোনসের আর কি আছে, বোন মেরু। দেখুন বোন মেরুতে কোনো বিনাইন টিউমার হয় না, দুইটা টিউমার হয় সাধারণত, দুটোই হলো মেলিগন্যান্ট টিউমার। একটা হচ্ছে ইয়ং সার্কোমা, আরেকটা হলো মাল্টিপল মায়োলোমা। ইয়ং সার্কোমা আরেকটা হলো মাল্টিপল মায়োলোমা। তাহলে বোন মেরু থেকে কোনো বিনাইন টিউমার হয় না, দুটা হয়, দুটোই হলো মেলিগন্যান্ট। ইয়ং সার্কোমা একটা EWINGS, ইয়ং সার্কোমা, আরেকটা হলো আপনার মাল্টিপল মায়োলোমা। তাহলে দেখুন এই তিনটেই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবার বলছি আমি, বনি অরিজিন, বিনাইন কি, অস্টিওমা। যদি আরেকটা বলতে চান, অস্টিওয়েড, অস্টিওমা। মেলিগন্যান্ট কি, সহজ, অস্টিওসার্কোমা। কার্টিলেজ অরিজিন,
বিনাইন কি অস্টিও কন্ড্রোমা, প্রথমে বলুন কন্ড্রোমা, তারপর আরেকটা আছে অস্টিও কন্ড্রোমা, তাহলে মেলিগন্যান্ট কি কন্ড্রোসার্কোমা। বোন মেরু অরিজিন, দুটো টিউমার, দুটোই হলো মেলিগন্যান্ট, একটা ইয়ং সার্কোমা আরেকটা হলো মাল্টিপল মায়োলোমা। এবার আসি আমরা ফ্যাট সেল। ফ্যাট থেকে কি হয়? বিনাইন হবে লাইপোমা, মেলিগন্যান্ট হবে কি লাইপোসার্কোমা। লাইপোসার্কোমা দেখেন, তাহলে ফ্যাট আছে, ফ্যাট সেল। ফাইব্রাস টিস্যু, ফাইব্রাস টিস্যু থেকে অরিজিন তো ফাইব্রোমা, তাহলে মেলিগন্যান্ট কী হবে? ফাইব্রোসার্কোমা, খুব সহজ। তারপরে কি বলছিলাম? ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলের বিনাইন টিউমার আপনারা সবাই জানেন হেমানজিওমা। এই হেমানজিওমাটাকে আপনি হেমানজিও মেলিগন্যান্ট বলতে পারেন, হেমানজিও সার্কোমা, অথবা বলা হয় এনজিও সার্কোমা। কি বলা যায়? এনজিও সার্কোমা। তারপরে আমি লাস্ট আপনাকে বলছিলাম যে আননোন অরিজিন। আননোন অরিজিন একটা টিউমারই হয়, সেটা হচ্ছে জায়ান্ট সেল টিউমার। এটার আরেকটা নাম হলো অস্টিওক্লাস্টোমা, এটার আরেকটা নাম হলো অস্টিওক্লাস্টোমা। এটা বিনাইন হইতে পারে, তখন এটার নাম হয়ে যাবে বিনাইন জায়ান্ট সেল টিউমার। এটা মেলিগন্যান্ট হতে পারে, তখন এটার নাম হয়ে যাবে মেলিগন্যান্ট জায়ান্ট সেল টিউমার। পুরা ক্লাসিফিকেশনটা আবার আমি একটু সংক্ষেপে বলছি, দেখুন। সেটা হচ্ছে প্রাইমারি টিউমার। তাহলে প্রাইমারি বোন টিউমার দুই ধরনের, বিনাইন এবং মেলিগন্যান্ট। আগে আপনি মুখস্থ করবেন একটা বোনসের কি কি সোর্স থেকে টিউমারটা হইতে পারে। তার মধ্যে আমি বলছি একটা বোনসের বোন থেকে হইতে পারে, কার্টিলেজ থেকে হইতে পারে, বোন মেরু থেকে হইতে পারে, ফ্যাট সেল থেকে হইতে পারে, ফাইব্রাস টিস্যু থেকে হইতে পারে, ব্লাড ভেসেল থেকে হইতে পারে, এবং আননোন অরিজিন, যে এমন একটা জায়গা থেকে হয় যেটার অরিজিন এখনও জানা যায়নি। দেখুন এই 7টা আপনারা মনে রাখলে আপনাদের জন্য এনাফ। তাহলে প্রাইমারি বোন টিউমার কী হয়? বিনাইন এবং মেলিগন্যান্ট। তাহলে যদি আমরা বোন অরিজিন ধরি, তাহলে বিনাইন হবে অস্টিওমা, একটাই মনে রাখুন, বিনাইন হলো অস্টিওমা। মেলিগন্যান্ট কী হবে? তাহলে অস্টিওসার্কোমা। কার্টিলেজ অরিজিন, বিনাইন হবে কি কন্ড্রোমা, মেলিগন্যান্ট হবে কি কন্ড্রোসার্কোমা। বোন মেরু অরিজিন, বোন মেরু থেকে কোনো বিনাইন টিউমার হয় না, দুটোই হয়, দুটোই মেলিগন্যান্ট, একটা ইয়ং সার্কোমা আর একটা মাল্টিপল মায়োলোমা। আরও হইতে পারে, ওগুলো জানা দরকার নেই। এই 3টা গেল। দেখো তারপরে কি বলছি আমি ফ্যাট সেল থেকে। তাহলে ফ্যাট সেল থেকে বিনাইন কী হবে? লাইপোমা, মেলিগন্যান্ট হবে লাইপোসার্কোমা। ফাইব্রাস টিস্যু থেকে বিনাইন কী হবে? ফাইব্রোমা, মেলিগন্যান্ট হবে ফাইব্রোসার্কোমা। ব্লাড ভেসেল থেকে বিনাইন কী হবে? আপনারা সবাই জানেন হেমানজিওমা, তাহলে মেলিগন্যান্ট কী হবে? হেমানজিও সার্কোমা, অথবা এটাকে আমরা বলি এনজিও সার্কোমা। কী বলি আমরা? এনজিও সার্কোমা। একটা টিউমারই হয়, সেটা নাম হলো জায়ান্ট সেল টিউমার। এটা যখন বিনাইন তখন এটাকে বলা হয় বিনাইন জায়ান্ট সেল টিউমার, এটা যখন মেলিগন্যান্ট তখন এটাকে বলা হয় মেলিগন্যান্ট জায়ান্ট সেল টিউমার। এই জায়ান্ট সেল টিউমারের আরেকটা নাম হলো অস্টিওক্লাস্টোমা, অস্টিওক্লাস্টোমা। দেখুন বোন টিউমার, আবারও আমি বলছি, বোন টিউমার দুই ধরনের, প্রাইমারি বোন টিউমার, সেকেন্ডারি বোন টিউমার। কমনেস্ট বোন টিউমার হলো সেকেন্ডারি বোন টিউমার, কমনেস্ট বোন টিউমার হলো সেকেন্ডারি বোন টিউমার। এই সেকেন্ডারি কোন কোন টিউমার থেকে আসতে পারে? থাইরয়েড, ব্রেস্ট, লাংস, কিডনি, প্রোস্টেট, এই কয়টা আপনারা মনে রাখলেই হবে। তাহলে সেকেন্ডারি শেষ। এবার আসে প্রাইমারি। প্রাইমারি বোন টিউমার আবার দুই ধরনের, বিনাইন, মেলিগন্যান্ট। এটা অ্যাকর্ডিং টু টিস্যু অরিজিন, কোথা থেকে আসতেছে সেই অনুসারে নামকরণ করা হয়েছে। যদি বনি অরিজিন হয় তাহলে বিনাইন হবে অস্টিওমা, অস্টিওয়েড, অস্টিওমা। আরেকটা আছে, এটা হলো অস্টিওকন্ড্রোম, সরি এটা পরে। তাহলে বনি অরিজিন কি? অস্টিওমা, অস্টিওয়েড, অস্টিওমা। তাহলে মেলিগন্যান্ট কী হবে? অস্টিওসার্কোমা। তাহলে বনি অরিজিন শেষ। কার্টিলেজ অরিজিন, বিনাইন কী হবে? কন্ড্রোমা, অস্টিওকন্ড্রোমা। মেলিগন্যান্ট কী হবে? কন্ড্রোসার্কোমা। বোন মেরু থেকে কি আসে? দুটো আসে, দুটো মেলিগন্যান্ট, ইয়ং সার্কোমা, মাল্টিপল মায়োলোমা। ফ্যাট সেল থেকে কি আসে? বিনাইন হলো লাইপোমা, মেলিগন্যান্ট হলো লাইপোসার্কোমা। ব্লাড ভেসেল থেকে কি আসে? বিনাইন হলো হেমানজিওমা, মেলিগন্যান্ট হলো এনজিও সার্কোমা। ফাইব্রাস টিস্যু থেকে কি আসে?
বিনাইন হলো ফাইব্রোমা, মেলিগনেন্ট হলো ফাইব্রো সার্কোমা। আননোন অরিজিন একটা টিউমারই, এটা বিনাইন হলে বলা হয় বিনাইন জায়ান্ট সেল টিউমার, আর মেলিগনেন্ট হলে বলা হয় মেলিগনেন্ট জায়ান্ট সেল টিউমার। পারে নার্ভ থেকে আসছে, সেটার নাম হচ্ছে নিউরোমা, আর এটার মেলিগনেন্ট হলো নিউরোলেমোমা। এটা খুব একটা জরুরি না। নার্ভ সেল থেকেও আপনার টিউমার হইতে পারে, নট নেসেসারি। এগুলো এতগুলো বলার দরকার নেই। তো আমি যেভাবে ক্লাসিফিকেশনটা বলছি আমার মনে হয় আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে বোন টিউমার সাধারণত দুই ধরনের। তাহলে কি বলবেন আপনারা? প্রাইমারি বোন টিউমার, সেকেন্ডারি বোন টিউমার। সেকেন্ডারি বোন টিউমার কোন জায়গা থেকে আসতে পারে? থাইরয়েড, ব্রেস্ট, লাংস, কিডনি, প্রোস্টেট। প্রাইমারি বোন টিউমার আবার দুই ধরনের, বিনাইন অ্যান্ড মেলিগনেন্ট। তারপরে আপনি অ্যাকর্ডিং টু অরিজিন এটা লিখে দিবেন। সবচেয়ে কমনেস্ট বোন টিউমার কি? সেকেন্ডারি বোন টিউমার, যদি আপনাকে পরীক্ষা কোশ্চেন করে। সবচেয়ে কমনেস্ট প্রাইমারি মেলিগনেন্ট বোন টিউমার কি? আবার কথাটা শুনুন, সবচেয়ে কমনেস্ট প্রাইমারি, সেকেন্ডারি না কিন্তু, সবচেয়ে কমনেস্ট বোন টিউমার হলো সেকেন্ডারি, এটা একটা অংশ চলে গেল। যদি বলে সবচেয়ে কমনেস্ট প্রাইমারি মেলিগনেন্ট বোন টিউমার কি, তাহলে আপনি বলতে পারেন অস্টিও সার্কোমা। অনেকে বলে এটাকে, আবার আরেকটাও বলে অনেকে, সেটা হলো মাল্টিপল মায়োলোমা। যাই হোক, আপনার অস্টিও সার্কোমা বলেন, ওটা বলার দরকার নেই। যদি বলে প্রাইমারি বিনাইন বোন টিউমার কমনেস্ট কোনটা, তাহলে হচ্ছে অস্টিওকন্ড্রোমা। এই নামগুলো আপনারা শুনে রাখুন। তাহলে এই তিনটা 1, 2, 3 দিয়ে লিখে রাখুন। কমনেস্ট বোন টিউমার হলো সেকেন্ডারি বোন টিউমার। কমনেস্ট প্রাইমারি মেলিগনেন্ট বোন টিউমার হলো অস্টিওসার্কোমা। কমনেস্ট প্রাইমারি বিনাইন বোন টিউমার হলো অস্টিওকন্ড্রোমা। আমার মনে হয় এই তিনটা লাইন যদি লিখে রাখেন আর এটা ভুল হবে না, কোনটা কমনেস্ট আর কোনটা আনকমনেস্ট। তাহলে কমনেস্ট বোন টিউমার হলো সেকেন্ডারি বোন টিউমার। কমনেস্ট প্রাইমারি মেলিগনেন্ট বোন টিউমার হলো অস্টিওসার্কোমা। কমনেস্ট প্রাইমারি বিনাইন বোন টিউমার হলো অস্টিওকন্ড্রোমা। আমি আশা করি যেটুকু পড়াইছি আপনাদের কাছে খুবই ক্লিয়ার হওয়ার কথা। আজকে আমি লেকচারটা খুব ছোট নিব, তারপর একটা টিউমার আমি একটু আলোচনা করব, তারপর আমি আজকে লেকচারটা শেষ করে দেব। আমি একটা বিনাইন টিউমার আজকে শুরু করব পড়ানো, জাস্ট অস্টিওকন্ড্রোমা। এটা সবচেয়ে কমনেস্ট প্রাইমারি বিনাইন বোন টিউমার। এটার নাম কি? অস্টিওকন্ড্রোমা। এটা পরীক্ষা ধরে, খুব ধরে। অস্টিওকন্ড্রোমা কিছুই না, একটা অফশুট অফ বোনস কভার্ড বাই কার্টিলেজ ক্যাপ। জাস্ট অনেকের হাতে পায়ে দেখবেন এরকম বোন ফুলে ফুলে গেছে, জন্মগতভাবে এগুলো থাকে ম্যাক্সিমাম। এগুলোর অনেকগুলো নাম আছে। একটা নাম হলো অস্টিওকন্ড্রোমা, একটা নাম হলো ডায়াফাসিয়াল এক্লেসিস, একটা নাম হলো হেরিডিটারি এক্সোস্টোসিস। এগুলো অনেকগুলো হয়, এই জন্য আরেকটা বলা হয় যে মাল্টিপল হেরিডিটারি এক্সোস্টোসিস। দেখ, এতগুলোর নাম জানা দরকার নেই, আপনারা একটাই শুনে রাখুন, সেটা হচ্ছে অস্টিওকন্ড্রোমা। এটা সবচেয়ে কমনেস্ট বিনাইন বোন টিউমার। এটা কি? একটা অফশুট অফ বোন কভার্ড বাই কার্টিলেজ ক্যাপ। কারণ আমি কিন্তু কার্টিলেজ অরিজিনের মধ্যে আপনাদেরকে ক্লাসিফিকেশনে পড়াইছি অস্টিওকন্ড্রোমা, কারণ এটা কার্টিলেজ ক্যাপ দ্বারা কভার করে থাকে। কার্টিলেজ অরিজিন টিউমার। এটা কোন জায়গা থেকে বোনসের অরিজিন হয়? এটা সাধারণত ডায়াফাইসিস থেকে হয়, এবং জন্মের পরে এটা শুরু হয়। এবং এটা সাধারণত গ্রোথ প্লেট যখন ফিউশন হয়ে যায় তারপরে এটা আর বড় হইতে পারে না ইউজুয়ালি। তাহলে দেখুন, অস্টিওকন্ড্রোমা আমরা শুরু করি। এটাতে মাল্টিপল হইতে পারে, এক এক জায়গায় হইতে পারে। এটা জন্মগতভাবে ফ্যামিলিয়াল হইতে পারে। এই জন্য এটার আরেকটা নাম কিন্তু আমি বলছি হেরিডিটারি এক্সোস্টোসিস। দেখেন, একটা অস্টিওকন্ড্রোমা ক্লিনিক্যাল ফিচার কি হবে? কমনেস্ট ক্লিনিক্যাল ফিচার হলো অ্যাসিমটোমেটিক। এটা সারারা শুনতেই চায় যে কোনো সিমটমই তার থাকে না, এগুলো এইভাবেই বড় হয়ে আছে, ফুলে ফুলে আছে বোনসের এক এক জায়গায় শরীরের, কিন্তু এটা কোনো সিমটম তৈরি করে না। তাহলে কমনেস্ট ক্লিনিক্যাল ফিচার হলো অ্যাসিমটোমেটিক, মানে কোনো ফিচারই থাকে না। এছাড়া কী হতে পারে? মেকানিক্যাল অবস্ট্রাকশন। দেখুন, আপনার যদি এলবো জয়েন্টের মধ্যে একটা অস্টিওকন্ড্রোমা হয় বড় করে, তাহলে কিন্তু আপনার হাত
বাস করতে পারবেন না, এটার জন্য কী হবে আপনার মেকানিক্যাল অবস্ট্রাকশন। তারপরে দেখেন আপনার সারাউন্ডিং নার্ভ যদি কম্প্রেস হয় তাহলে আপনার পেইন হতে পারে। কী হতে পারে? পেইন হতে পারে। তারপরে দেখুন আপনার একদম একটা ইয়ং লেডি, তার একদম ফ্রন্টাল বোনে হয়েছে বা একটা এক্সপোজড এরিয়াতে হয়েছে, তখন কিন্তু এটা তার কসমেটিক প্রবলেম হবে, এটা দেখতে অসুন্দর লাগবে, এটাকে বলা হয় কসমেটিক প্রবলেম। তাহলে দেখুন সিমটম কি? তাহলে অ্যাসিমটোমেটিক মেকানিক্যাল অবস্ট্রাকশন হতে পারে কোনো জায়গায়, জয়েন্টের আশেপাশে হলে জয়েন্ট বাস করতে চলতে ফিরতে সমস্যা হতে পারে, কসমেটিক প্রবলেম হতে পারে, এবং সারাউন্ডিং নার্ভকে যদি কম্প্রেস করে তাহলে তার পেইনও হতে পারে। কোন কোন জায়গায় সবচেয়ে কমন হয় এই অস্টিওকন্ড্রোমা মনে রাখবেন। আমি সংক্ষেপে আপনাদেরকে বলি, অস্টিওকন্ড্রোমার অনেক সব সাইডে হতে পারে, কিন্তু কমনলি হইল আপনার অ্যারাউন্ড দ্য নি জয়েন্ট। অ্যারাউন্ড দ্য নি জয়েন্ট মানে কি? ডিস্টাল পার্ট অফ দ্য ফিমার অ্যান্ড প্রক্সিমাল পার্ট অফ দ্য টিবিয়া। তারপরে দেখুন হাতের, এটা হলো ডিস্টাল রেডিয়াস, আর হাতের উপরের অংশ হতে পারে, এটাকে বলা হয় প্রক্সিমাল হিউমেরাস। কি? প্রক্সিমাল হিউমেরাস। তাহলে অস্টিওকন্ড্রোমার এই কয়টা সাইড আপনার মনে রাখলে হবে। কোথায় কমনেস্ট সাইট? অ্যারাউন্ড দ্য নি মানে কি? distal part of the femur and proximal part of the tibia, distal radius, proximal humerus, এই চারটা সাইড আপনারা মনে রাখুন। ইনভেস্টিগেশন আপনি কী করবেন? প্রথমে আমি জাস্ট একটা এক্সরে করব, সিম্পল একটা এক্সরে করব। এরপরে যদি আপনি একটা টিউমার কনফার্ম করতে চান, আপনারা জানেন কি করতে হয়। এফএনএসি করি, তারপরে বায়োপসি করি। তবে অস্টিওকন্ড্রোমাতে এফএনএসির তেমন কোনো রোল নাই। কেন নাই এটা আপনাদের এই লেভেলে জানা খুব জরুরি না, শুধু জেনে রাখেন যে বায়োপসি করতে পারি। কনফার্ম করার জন্য আমরা কী করতে পারি? বায়োপসি করতে পারি। তাহলে ক্লিনিক্যাল ফিচার কি বললাম? অ্যাসিমটোমেটিক, মেকানিক্যাল অবস্ট্রাকশন হতে পারে, পেইন হতে পারে, কসমেটিক প্রবলেম হতে পারে। ইনভেস্টিগেশন কী করবেন? একটা এক্সরে করবো। আর কী করতে পারি? আমরা বায়োপসি করতে পারি। চিকিৎসা কি? চিকিৎসা হলো আপনাকে যেটা বলতেই হবে, নো সিমটম নো ট্রিটমেন্ট। কোনো সিমটম নাই, কোনো চিকিৎসারও প্রয়োজন নাই। সেকেন্ড অপশন কি? সার্জারি, অপারেশন। অপারেশনের নাম কি? এক্সিশন অ্যান্ড বায়োপসি। এক্সিশন অ্যান্ড বায়োপসি। তো যখনই আপনার অপারেশন আসবে তখনই আসবে কাদের কাদের অপারেশন করবো, দ্যাট মিনস হলো ইন্ডিকেশন অফ সার্জারি। ইন্ডিকেশন অফ সার্জারি, কাদের আমরা অপারেশন করব। নাম্বার 1, পেশেন্ট ডিমান্ড। রুগী যদি চায় তাহলে শরীরের যে কোনো জায়গায় হলে আপনি ফেলে দিতে পারবেন। নাম্বার 1 কি? পেশেন্ট ডিমান্ড। নাম্বার 2, কসমেটিক প্রবলেম। এমন একটা জায়গা হচ্ছে দেখতে অসুন্দর লাগতেছে, রুগী চাইলে আপনি ফেলে দেবেন। তাহলে নাম্বার 1 পেশেন্ট ডিমান্ড, নাম্বার 2 কসমেটিক প্রবলেম। নাম্বার 3 পেইনফুল অস্টিওকন্ড্রোমা, ব্যথা হচ্ছে, তাহলে আপনি অপারেশন করতে পারেন। নাম্বার 4 মেকানিক্যাল অবস্ট্রাকশন, আপনার জয়েন্টের মধ্যে হয়েছে বা আশেপাশে হয়েছে, আপনার জয়েন্ট আর ঠিকমতো বাস করতে পারতেছে না, হাঁটতে চলতে সমস্যা হচ্ছে, দ্যাট মিনস মেকানিক্যাল অবস্ট্রাকশন, তাহলে আপনি অপারেশন করে দেবেন। নাম্বার 5 ফিচার্স অফ মেলিগন্যান্ট ট্রান্সফরমেশন। আপনার কাছে মনে হচ্ছে এটা ক্যান্সার হয়ে যাচ্ছে, তখন আপনাকে এটা অবশ্যই অপারেশন করতে হবে। তাহলে ইন্ডিকেশনগুলো আবার বলছি আমি। ইন্ডিকেশন কি? অপারেশনের ইন্ডিকেশন, এক নম্বর হল পেশেন্ট ডিমান্ড, নাম্বার 2 কসমেটিক
purpose. Number 3, painful osteochondroma. Number 4, mechanical obstruction. Number 5, features of malignant transformation. আপনার কাছে মনে হচ্ছে এটা ক্যান্সার হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই এটাকে ফেলে দিতে হবে। এক্সরে ফাইন্ডিংস কী হবে? এক্সরে ফাইন্ডিংস কিছু না, এক্সরে ফাইন্ডিংস হবে আপনার জাস্ট একটা বনি সুইলিং দেখা যাবে এক্সরেতে, কিন্তু এটা যতটা বড় এক্সরেতে তার চেয়ে অনেক ছোট দেখা যাবে। কারণ কি? কারণ এই টিউমারটার উপরে একটা বড় কার্টিলেজ ক্যাপ থাকে। আমরা জানি কার্টিলেজ রেডিওলুসেন্ট, এটা এক্সরেতে আসে না। এই জন্য আপনি এক্সরেতে টিউমারটা যতটুকু দেখবেন, আপনি অপারেশন করলে টিউমারটা তার চেয়ে অনেক বড় পাবেন। অস্টিওকন্ড্রোমা দুই ধরনের হয়, একটা সেসাইল ভ্যারাইটি আর একটা প্যাডাঙ্কুলেটেড ভ্যারাইটি। যদিও এখানে আমি প্রজেক্টর ইউজ করি না, এই জন্য দেখাতে সমস্যা হচ্ছে। দেখুন, এটা যদি আমার বোনস হয় হাড়টা, প্যাডাঙ্কুলেটেড মানে কি? এরকম একটা বোটার মতো হবে, তারপরে এখানে এসে টিউমারটা হবে, তার মানে টিউমারটার একটা বোটা থাকবে। এটা হলো আপনার প্যাডাঙ্কুলেটেড, মানে একটা বোটা তার মাথায় এসে টিউমারটা হবে। আর সেসাইল কি? হাতের মধ্যে একদম পুরাটা জুড়ে টিউমারটা হইবে, মানে এখানে কোনো বোটা থাকবে না টিউমার। এটা হলো সেসাইল ভ্যারাইটি। তাহলে কয় ধরনের হইতে পারে? একটা প্যাডাঙ্কুলেটেড আর একটা সেসাইল ভ্যারাইটি। আমি আশা করি বুঝতে পারছেন। দেখুন, অস্টিওকন্ড্রোমাটা আমি আবার 2 মিনিট একটু রিভিউ করে ক্লাসটা আজকে শেষ করে দিব। তাহলে অস্টিওকন্ড্রোমা কমনেস্ট প্রাইমারি, এটার আরেকটা নাম কি? হেরিডিটারি এক্সোস্টোসিস। এটা এই দুইটা নাম মনে রাখলে না। এটা জাস্ট কিছুই না, এটা জাস্ট অফশুট অফ বোন কভার্ড বাই কার্টিলেজ। এটা শরীরে অনেক জায়গায় দেখবেন হাড্ডি ফুলে 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 গেছে, এগুলোর নাম হলো অস্টিওকন্ড্রোমা। দেখুন, অস্টিওকন্ড্রোমার ক্লিনিক্যাল ফিচার কি? তার আগে আমি আরও দুটা কথা বলে তারপর ক্লিনিক্যাল ফিচার। এটা কমনের সাইড কি? অ্যারাউন্ড দ্য নি, ডিস্টাল ফিমার, প্রক্সিমাল টিবিয়া, ডিস্টাল রেডিয়াস, প্রক্সিমাল হিউমেরাস। এই 4টা সেট মনে রাখুন, এটা পরে আপনাদের কাজে লাগবে। দুই ধরনের হতে পারে, একটা সেসাইল ভ্যারাইটি, একটা প্যাডাঙ্কুলেটেড ভ্যারাইটি। ক্লিনিক্যাল ফিচার কি? অ্যাসিমটোমেটিক, জয়েন্টের আশেপাশে হইলে আপনার মেকানিক্যাল অবস্ট্রাকশন, নার্ভ কম্প্রেশন করলে পেইন হইতে পারে, আর এক্সপোজড এরিয়া হইলে কসমেটিক প্রবলেম হইতে পারে। ইনভেস্টিগেশন কি? জাস্ট এক্সরে করবেন, বায়োপসি করবো। এফএনএসির কেন রোল না? আমরা জানি এফএনএসি নিডল দিয়ে করা হয়, কন্ডোসাইট এত কম থাকে যে এটা ডায়াগনোসিস করা সম্ভব হয় না। যাই হোক, আপনার এটা বলাই দরকার নেই, আপনারা বলবেন এক্সরে করবো আর বায়োপসি করবো। চিকিৎসা কি? চিকিৎসা হলো নো সিমটম, নো ট্রিটমেন্ট। সেকেন্ড অপশন হলো সার্জারি। সার্জারির নাম কি? এক্সিশন, বায়োপসি। কাদের সার্জারি করবো? নাম্বার 1, পেশেন্ট ডিমান্ড। নাম্বার 2, কসমেটিক প্রবলেম। নাম্বার 3, পেইনফুল অস্টিওকন্ড্রোমা। নাম্বার 4, মেকানিক্যাল অবস্ট্রাকশন। নাম্বার 5, এনি ফিচার্স অফ ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন। আরও আছে অনেকগুলো, আপনাদের খুব একটা জরুরি না জানা। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। অস্টিওকন্ড্রোমা, অস্টিওসার্কোমা হওয়ার সম্ভাবনা খুবই কম, তবে আপনাকে মনে রাখতে হবে, আমরা এটাকে বলি কমপ্লিট এক্সিশন করতে হয়, এবং এটা করতে হয় আফটার ফিউশন অফ দ্য এপিফাইসিস, আফটার ফিউশন অফ দ্য এপিফাইসিস। কারণ বাচ্চা বয়সে করলে এটা রিকারেন্স হওয়ার সম্ভাবনা থাকে। আমি আগেই বলছিলাম যে গ্রোথ প্লেট ফিউশন হওয়ার পরে অস্টিওকন্ড্রোমা আর বড় হয় না, যার ফলে তখন রিকারেন্স হওয়ার সম্ভাবনা খুব কম। আর অস্টিওকন্ড্রোমা যদি একবার অপারেশনের পরে রিকারেন্স হয়, তাহলে বুঝবেন ইটস ট্রান্সফর্ম টু অস্টিওসার্কোমা স্টেজ 1। রিকারেন্স হওয়া মানেই বুঝতে হবে এটা অস্টিওসার্কোমা হয়ে গেছে। আরও কিছু জিনিস আছে যে একটা ম্যালিগন্যান্ট হওয়ার সম্ভাবনা খুব কম, ওই লেস দেন 1%। কিছু কিছু ফিচার দেখে আমরা বুঝতে পারি ম্যালিগন্যান্ট হয়ে গেছে, এগুলো আন্ডার গ্রাজুয়েটও লাগবে না, নট নেসেসারি। তারপর আপনারা যেহেতু ইন্টারেস্টেড, আমি একটু বলছি। যদি আপনার এপিফেসিস ফিউশন হওয়ার পরেও মনে হয় যে এটা খুব র্যাপিডলি গ্রোথ হচ্ছে, তাহলে বুঝবেন ইট মে ট্রান্সফর্ম টু ম্যালিগন্যান্সি। যদি কার্টিলেজ ক্যাপটা খুব ঠিক থাকে, মোর দ্যান 1 সেন্টিমিটার, তাহলে এটা ধরে নেওয়া হয় যেটা ম্যালিগন্যান্ট হয়ে যাচ্ছে। যদি টিউমারের মধ্যে প্রচুর ক্যালসিফিকেশন পাওয়া যায়, তাহলেও ধরে নেওয়া হয় যে এটা ম্যালিগন্যান্টের ফিচার। আরেকটা তো আমি বললাম যে রিকারেন্স আফটার সার্জারি, আপনি অপারেশনের পরে আবার হয়ে গেছে, তাহলে বুঝতে হবে এটা ম্যালিগন্যান্ট।
এইসব ফিচার দেখে আমরা বুঝি এটা মেলিগনেন্ট হয়ে গেছে। তবে এগুলো আপনাদের জন্য নট নেসেসারি। আপনারা যেটা বলবেন অস্টিওকন্ড্রোমা কোথায় হয়, অস্টিওকন্ড্রোমা 2 ধরনের, অস্টিওকন্ড্রোমার ক্লিনিক্যাল ফিচার কি, অস্টিওকন্ড্রোমার চিকিৎসা কি, ইনভেস্টিগেশন কি, আপনাদের জন্য এনাফ। ফিচার্স অফ মেলিগনেন্সি এটা ধরবে না। আর মেলিগনেন্ট হলে এটার নাম হয়ে যাবে অস্টিওসার্কোমা, সরি কন্ড্রোসার্কোমা। অস্টিওকন্ড্রোমা যখন মেলিগনেন্ট হয়ে যাবে তখন এটার নাম হবে কন্ড্রোসার্কোমা। তবে এটা কন্ড্রোসার্কোমা হওয়ার সম্ভাবনা খুবই কম। পুরো লেকচারটা আমি আবার 5 মিনিটের একটি রিভিউ করে আমি লেকচার শেষ করে ফেলছি। দেখুন, বোন টিউমার 2 ধরনের, প্রাইমারি বোন টিউমার, সেকেন্ডারি বোন টিউমার। কমনেস্ট বোন টিউমার হলো সেকেন্ডারি বোন টিউমার। কোথা থেকে আসতে পারে? থাইরয়েড গ্ল্যান্ড, ব্রেস্ট, লাংস, কিডনি, প্রোস্টেট। প্রাইমারি বোন টিউমার 2 ধরনের, বিনাইন এবং মেলিগন্যান্ট। অ্যাকর্ডিং টু অরিজিন এটাকে ক্লাসিফিকেশন করা হয়। যদি বোন থেকে অরিজিন হয় তাহলে অস্টিওমা, অস্টিওয়েড অস্টিওমা। মেলিগন্যান্ট কী হবে তাহলে? অস্টিওসার্কোমা। যদি কার্টিলেজ থেকে অরিজিন হয় তাহলে কন্ড্রোমা, অস্টিওকন্ড্রোমা। মেলিগন্যান্ট কী হবে? কন্ড্রোসার্কোমা। বোন মেরু থেকে 2টা আসে, 2টাই হলো মেলিগন্যান্ট। আরও আছে, ওগুলো জানা দরকার। একটা ইয়ং সার্কোমা, একটা মাল্টিপল মায়োলোমা। ফ্যাট সেল থেকে আসলে লাইপোমা, লাইপোসার্কোমা। ফাইব্রাস টিস্যু থেকে আসলে ফাইব্রোমা, ফাইব্রোসার্কোমা। ব্লাড ভেসেল থেকে আসলে হেমানজিওমা, অ্যাঞ্জিওসার্কোমা। আননোন অরিজিনে আমি বলছি জায়েন্ট সেল টিউমার। এটা বিনাইন হলে বিনাইন জায়েন্ট সেল টিউমার, মেলিগন্যান্ট হলে মেলিগন্যান্ট জায়েন্ট সেল টিউমার। আমি আশা করি এনাফ। এরপরে আপনাদের পড়লাম অস্টিওকন্ড্রোমা। অস্টিওকন্ড্রোমার ক্লিনিক্যাল ফিচার কি এখন সবার মুখস্থ হয়ে গেছে আমি মনে করি। অ্যাসিমটোমেটিক বলতেই হবে। মেকানিক্যাল অবস্ট্রাকশন, পেইন, কসমেটিক প্রবলেম। ইনভেস্টিগেশন কি? একটা সিম্পল এক্সরে করবেন, কনফার্ম করতে চাইলে বায়োপসি করবেন। চিকিৎসা কি? নো সিমটম, নো ট্রিটমেন্ট। আর যদি চিকিৎসা করতে চান তাহলে কি? এক্সিশন অ্যান্ড বায়োপসি, সার্জারি। ইন্ডিকেশন অফ সার্জারি কি? পেশেন্ট ডিমান্ড, কসমেটিক পারপাস, পেইনফুল অস্টিওকন্ড্রোমা, মেকানিক্যাল অবস্ট্রাকশন অ্যান্ড এনি ফিচার্স অফ মেলিগন্যান্ট ট্রান্সফরমেশন। অস্টিওসার্কোমা যদি মেলিগন্যান্ট হয়ে যায়, এই অস্টিওকন্ড্রোমা যদি মেলিগন্যান্ট হয়ে যায় তখন এটার নাম হয় কন্ড্রোসার্কোমা। যদিও কন্ড্রোসার্কোমা হওয়ার সম্ভাবনা খুবই কম। কী কী ফিচার থেকে বুঝবো কন্ড্রোসার্কোমা হয়ে গেছে এটাও আপনাদের আমি পড়ায় ফেললাম, যদিও আপনাদের খুব একটা জরুরি না। যদি আপনার ফিউশন অফ দ্য এপিফিসিস এটা গ্রোথ হইতে থাকে তাহলে বুঝবেন এটা মেলিগন্যান্টের দিকে ট্রান্সফর্ম করছে। যদি এটার কার্টিলেজ ক্যাপটা মোর দেন 1 সেন্টিমিটার হয়ে যায়, মানে খুব ঠিক কার্টিলেজ ক্যাপ হয়, যদি ম্যাসিভ ক্যালসিফিকেশন থাকে আর এনি রিকারেন্স আফটার সার্জারি, তখন অস্টিওকন্ড্রোমা অলওয়েজ মনে করবেন এটা কন্ড্রোসার্কোমা হয়ে গেছে, এখানে আর অস্টিওকন্ড্রোমা নেই। এটাকে অস্টিওকন্ড্রোসার্কোমা বলে না, একবারই বলবেন এটা অস্টিওকন্ড্রোমাকে বলা হয় কন্ড্রোসার্কোমা। অস্টিওকন্ড্রোসার্কোমা বলা দরকার নেই, এটার নাম হলো কন্ড্রোসার্কোমা। আমি আশা করি বোন টিউমার যতটুকু পড়াইছি আপনারা খুব ভালোভাবে বোঝার কথা। আমি আগামী ক্লাসে আপনাদের আরও গুরুত্বপূর্ণ লেকচার নেব, সেটা হচ্ছে অস্টিওসার্কোমা পড়াবো, অস্টিওসার্কোমা, এবং খুব ছোট ছোট করে পড়াবো যাতে বুঝতে সমস্যা না হয়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।